এই মুহূর্তে আমি যখন ভিডিওটা করছি আমেরিকার সময় হলো সকাল 11টা, আর এখন থেকে ঠিক 6 ঘন্টা আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মোদি সাহেবের সাথে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই সাইট লাইনের যে মিটিং হওয়ার কথা ছিল সেটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। কিন্তু আমি যে জিনিসটা আপনাদেরকে এই ভিডিওতে বলবো সেটা হলো আসলে এই মিটিংয়ে কে জিতলো কে হারলো এটা কিন্তু কোনো নিউজ আলাদা করেনি। এটা কিন্তু কোনো নিউজ আলাদা করেনি যে এই মিটিংয়ে সাইড লাইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের সাথে যে মিটিং হলো, কে হারলো কে জিতলো এটা নিয়ে কিন্তু কোনো কথা বলিনি। তো আমি দুজনের মিটিংয়ে দেখলাম, অনেক লেখাজোখা পড়লাম, অনেক ভিডিও টিডিও দেখলাম, নিউজ টিউজ দেখে, তো আমার কাছে যেটা মনে হলো তো সেই ফিলিংটা আমি এই ভিডিওতে আপনাদের সামনে এক্সপোজ করব। এখন খেয়াল করেন, এই আমাদের আপা, বুঝছেন, আমাদের আপা ক্ষমতা ছেড়ে চলে গেছে 7-8 মাস আগে, আর এই আপাকে আমাদের নরেন্দ্র মোদী সাহেব ওনাকে ডাল ভাত খাওয়াইতেছে নয়াদিল্লিতে বাসায় বাসায়। তো এখন আপনারা কম বেশি সবাই জানেন আমাদের এই আপা ছিল নরেন্দ্র মোদীর বান্ধবী। তো এখন যদি বান্ধবী বলে আপনারা মনে কোনো কষ্ট নিয়েন না, কারণ বান্ধবী কোনো খারাপ শব্দ না, বুঝছেন, আমি খারাপ অর্থ বলিনি। এখন নরেন্দ্র মোদীর সাথে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে মিটিংটা হলো সেই মিটিংটা নিয়ে দেখে সারা ভারতে যত ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছেন, ফেসবুকার, ইউটিউব যারা করে তাহলে ইউটিউবার, ফেসবুক যারা করে তাহলে ফেসবুকার, আচ্ছা ইউটিউবার ফেসবুকাররা যারা রয়েছে, ভারতের কন্টেন্ট ক্রিয়েটার্স যারা রয়েছেন, তারা তো তুলাধুনা করে আলাইতেছেন আমাদের ইউনূসকে, অপমান করে শেষ করে আলাইতেছে, বুঝছেন, সহ্য হয় না এগুলো, বুঝছেন, সহ্য হয় না। তো যার ফলে কেউ তার এটা নিয়ে কিছু করতেছে না। তো আমি তাদের মুখের উপর ঝাঁটার বাড়ি মারার জন্য এই ভিডিওটা করার, সেটা হলো একটা ছবি দেখে ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটররা মানে খুব ঝামেলা করতেছে, বুঝছেন, এই ছবিটা দেখে খুব ঝামেলা করতেছে ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর। সেটা হলো যে দেখো ভাই, দেখো মোদী সাহেবের সাথে যে ইউনূস যে ছবি তুলছে, ছবির চেহারা দেখো, এই চেহারার ভিতরে না কোনো দুজনের ভিতরে ফ্রেন্ডশিপ আছে, না দুজনের ভিতরে কোনো বন্ধুত্ব আছে, না দুজনের ভিতরে কোনো খাতির আছে। মনে হয় কত বছর ধরে, মানে দেখে মনে হচ্ছে এই ছবিতে কে কার জানি কত বছর ধরে শত্রু, কত বছর জানে দুশ্মন যেটাকে বলে, এই ছবি দেখে মনে হচ্ছে জানে দুশ্মন। আর এই ছবিটা তোলা হলো মাত্র 6 ঘন্টা আগে, এবং আমি এই ছবিটা নিয়েছি হলো আল জাজিরা নিউজ পেপার থেকে। তো সেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী সাহেব খুব গোস্সা, মুখটা শুকায় দিয়েছে ওনার, এটা সত্যি কথা। আর আমাদের ইউনূস সাহেবের মুখে একটু মুচকি হাসি। তো এই ছবি দিয়ে ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ভারতীয় যে গণমাধ্যম আওলারা রয়েছেন, তো তারা বুঝাতে চাইতেছেন যে আমাদের মোদী সাহেব আসলে চাইনি, মোদী সাহেব আসলে চাইনি এই ইউনূস সাহেবের সাথে কোনো বাতচিত বা কথাবার্তা বলার জন্য। জোর কইরা হাতে পায়ে ধইরা গত 6 মাস ধরে কনভিন্স করে আমাদের ইউনূস সাহেব বলে এই মোদী সাহেবের সাথে এই সাইড লাইনে গিয়ে মিটিংয়ে বসে বিমস্টেক সম্মেলনে, যেটা কিনা থাইল্যান্ডের ব্যাংকক শহরে গত মাত্র 6 ঘন্টা আগে হয়ে গেল। তো তাদের মুখে, তাদের এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে হ্যাঁ, এটা ঠিক আছে, মোদী সাহেবের মুখে হাসি নেই। এখন মোদী সাহেবের মুখে হাসি নেই কি কারণে? তার বান্ধবীর সাথে আবার ওইখানে কি প্রবলেম হয়েছে তা তো আমি জানি না, সেটার কারণে হতে পারে তার মুখে হাসি নাই, সেটা সাইড লাইনে আলোচনা হতে পারে। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় একজন হাস্যজল মানুষ, বুঝছেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় হাস্যজল মানুষ। ওনার পার্সোনালিটিতে আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন। মোদী সাহেব কেন হাসে না এটা মোদী সাহেবকে জিজ্ঞেস করেন। তার গতকাল রাতে কার বিছানায় ছিল, কার ঘরে ছিল, কে কি করছে, কার সাথে সমস্যা হয়েছে, এইগুলো আমি জানি না, ওই কারণে তার মুখে হাসি নাও থাকতে পারে। তো এখন একটা জিনিস আপনারা বুঝেন ভালো করে, সেটা হলো যার ওঠা বসা কিনা বড় বড় বসদের সাথে, যার ওঠা বসা হলো বড় বড় বসদের সাথে, সারা দিন রাত বসদের সাথে ওঠা বসা করে। তো এখন ওরকম একজন ব্যক্তি এই দুই একটা চামচা মমচা আবি যাবি এদিক থেকে কোনো জায়গা থেকে এসে সুট ফাট করে যদি হুটহাট করে একটু ছবি টবি তুলে মুখে টুকে হাসি না রাখে তারা, এতে ভাই সেই নেতার কি যায় আসে? এতে সেই নেতার কি আসে? এই নেতা আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রয়েছেন, এই কিন্তু শেখ হাসিনা না, তারেক জিয়াও না, খালেদা জিয়াও না, আর বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে ইউনূস সাহেবের কিন্তু একটা বিকল্প নাই। এখন ইউনূস সাহেবকে ক্রিটিসাইজ করে কিন্তু আমি অনেক ভিডিও করি। এখন একটা কথা আমি এর আগেও আমি বলছি, কথা মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হলো ইউনূস সাহেব হলো আমাদের ঘরের মানুষ। আমরা ওনাকে মারি কাটি ক্রিটিসিজম করি বা যাই কিছু করি না কেন, আমাদের ঘরের ব্যাপার। কিন্তু উনি যখন দেশের বাইরে পাড়া রাখবে, এখন যেমন উনি রয়েছে থাইল্যান্ডে, উনি পুরো বাংলাদেশ নেশনটাকে কি করছেন, রিপ্রেজেন্ট করছেন সেই বিমস্টেকে গিয়ে। তো আমাদের সবার উচিত, বাংলাদেশের নাগরিকের প্রত্যেকের উচিত হলো ইউনূস সাহেবের পাশে থাকে। এই জন্য ইউনূস সাহেব যা কিছু করবো ওখানে প্রত্যেকটা আমি এক বাক্যে সমর্থন করে যাবো, কারণ উনি স্টেটকে রিপ্রেজেন্ট করছেন সেখানে গিয়ে। তো এখন খেয়াল করে দেখেন, এখন এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, মোদী সাহেব একটা জিনিস ভুল করছে। মোদী সাহেব মনে করছে ওই ম্যাডাম শেখ হাসিনার মতো এক দমক দিলে চুপ থাকে, আর যা খুশি তাই কিছু সই স্বাক্ষর করা নিয়ে যায় তারা দিয়ে, এত ইউনূস সাহেব মানে এরকম। কিন্তু ইউনূস সাহেব
তো ইউনূস সাহেবই বুঝছেন, তো ওনার তো ক্ষমতার লোভ নাই, ওনার আল্লাহর রহমতে পয়সা দরকার নেই। এর আগে শুনছিলাম ওনার বয়স বলে 71 বছর, এখন শুনতেছি ওনার বয়স বলে 75 বছর, সরি 85 বছর। তো হাইয়েস্ট বাঁচবে হলো 5 বছর। এটা শোনার পর আপনারা বকা দিয়ে না, কারণ বাংলাদেশের 90 বছরের উপরে বাঁচে হলো 99.9% মানুষ 90 বছর ভিতরে মরে যায়। তো এখন আমাদের ইউনূস সাহেবের হাতে আছে, সময় আছে হলো 5 বছর। তো এই লোকের না ক্ষমতার লোভ থাকার দরকার আছে, না ক্ষমতার লোভ আছে, নাকি পয়সার লোভ আছে, নাকি সম্মানের লোভ আছে, আল্লাহর রহমতেও নাকি সবই দিচ্ছে। তো যার ফলে উনি এখন দিল খুলা বাংলাদেশের সেবা করার চেষ্টা করতেছে, কিন্তু বাংলাদেশ তো চোরের দেশ, নানান কারণে বেচারা সুবিধা করতে পারতেছে না, সেটা নিয়ে সাইড লাইনে বিরাট আলোচনা হতে পারে। তো এখন এইসব ছাড়লো বলা মোদি সাহেবের তো বেল নেই আমাদের ইউনূস সাহেবের কাছে। কেন বেল নেই খেয়াল করেন, এটা শেখ হাসিনা যদি এরকম একটা ছবি তুলতো বা এই ধরনের কথাবার্তা শেখ হাসিনার সম্পর্কে বলা হইতো বা আমাদের খালেদা জিয়ার সম্পর্কে বলা হইতো, তাহলে মোটামুটি মেনে নিতাম যে হতেই পারে, এটা একটা চরম অপমানজনক। কিন্তু এটা কে? এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, বুঝছেন। পরের ছবিগুলো আমি দেখেন তো, এটা চিনেন নাকি? দেখেন, এগুলো পৃথিবীর বাপ, বুঝছেন, সারা দুনিয়ার বাপ হলো এটা, সারা দুনিয়ার বাপ বুঝেন, বাপ কা বাপ, সারা দুনিয়ার বাপ, সারা দুনিয়ার যত দেশ আছে 260টা দেশের গডফাদার, ওই যে দেখেন গডফাদার। আর যদি বলতেন হেড অফ কার্টল, বুঝছেন না, মানে সন্ত্রাসীদের সেরা নাকি কি বলেন আপনার, ভালো ওয়ার্ড কি, মানে ভালোর ভিতর সবচেয়ে ভালো, মানে সন্ত্রাসীদের ভিতরে সবচেয়ে বড় সন্ত্রাসী, বুঝছেন। তো এই ধরনের ফিলিং থেকে যদি চিন্তা করেন, তো প্রথমে আসে কে এসে সারা দুনিয়ার মধ্যে কে এসে, সেটা হলো আমেরিকার প্রেসিডেন্ট। তো এখন খেয়াল করে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস সেই বাপ কা বাপ জো বাইডেনের সাথে মাত্র 6 মাস আগে আমেরিকার প্রেসিডেন্ট ছিল, জো বাইডেনের সাথে দেখেন কি চুম্মাটা, দেখছেন। তো যে ব্যক্তির কি না বাপ কা বাপ, গডফাদারদের গডফাদার, তার সাথে হলো তার উষা বসা, তার কাছে কি বেল আছে? মোদির তার কাছে কি ইউনূস সাহেবের কাছে বেল আছে? ইউনূস সাহেবের কাছে কি বেল আছে মোদি টোদির? আচ্ছা, দ্বিতীয় ছবিটা আপনার দেখাই আমি আপনাদের, এই ছবিটা দেখেন, এই ছবিটা কি দেখেন তো, এই দেখেন আরেক কুখ্যাত লিডার এরদোগান, আরেক কুখ্যাত লিডার, সরি কুখ্যাত বলতেছে কেন, বিখ্যাত, সরি, আরেক বিখ্যাত লিডার এরদোগানের সাথে মোহাম্মদ ইউনূসের কি মাখামাখি ছবি, কি ঢলাঢলি, কি মাখামাখি। দেখেন আব্দুল আজিজ সাহেব, বর্তমানে যে সালমান সাহেব রয়েছেন না, কিং সালমান, উনি ওনার বাপ সম্ভবত, আমি যদি ভুল না করে থেকে আব্দুল আজিজ সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে কি বলে, কি বলুন, কি আর কি বললে আপনারা খুশি হবেন, একেবারে এক বিস্তারে ঘুমায় এই অবস্থা আর কি, বুঝছেন। আব্দুল আজিজের সাথে এক বিস্তারে ঘুমায়, এরকম ন্যাংটাকালের বন্ধু, এরকম সম্পর্ক হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হলো সৌদি আরবের যে প্রাক্তন বাদশাহ ছিলেন, বাদশাহ আজিজ, তার সাথে এখন বাদশাহ যে ফয়সাল আছে তার সাথে মাখামাখি সম্পর্ক, বুঝছেন। চিনছেন শি জিনপিং, বিশ্বের আরেক মাথা, শি জিনপিং বিশ্বের আরেক মাথা, তার সাথে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থাটা দেখেন, হাসিটা দেখেন দুইজনে। শি জিনপিং যে হাসি দিয়েছিল, চাইনিজে তো চোখ টোক ছোট, হাসি দিলে চোখ টোক আর দেখা যায় না, বুঝছেন। আর আমাদের ইউনূস সাহেব একেবারে যে হাসি দিচ্ছে, বাংলা মানে হাসি একার কানের লতি পর্যন্ত উঠে যায়, বুঝে না কি অবস্থা, কি সম্পর্ক এদের মধ্যে। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের 2-4টা নমুনা আপনারা যারা ইন্ডিয়া থেকে ভিডিও টিডিও করতেছেন এবং ইন্ডিয়া যারা নিউজ রিপোর্টার্স রয়েছেন, নিউজ এজেন্সি যারা রয়েছেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনেক অপমান তুচ্ছ তাচ্ছিল্য করে আপনারা যে এইসব ভিডিও নিউজ টিউজ করতেছেন, তো তাদের ছোটোখাটো একটা জবাব দিয়ে দিলেন, বুঝছেন। আমাদের তো অভ্যাস এরকম না যে আরেকজনকে মুখের উপর ঝাঁটা দিয়ে বাড়ি দেওয়া, বুঝছেন। এগুলো আমাদের অভ্যাস না, আমরা করতে চাই না। আমরা ভদ্র ভাষায় শুধু সমালোচনা করলাম, দিয়ে একটা স্যাম্পল দেখা দিলাম, বুঝছেন। আর নাহলে আপনাদের মুখে ঝাঁটা বাড়ি দেওয়ার জন্য জর্জ ভাইয়ের কাছে আরও অনেক এলিমেন্ট ছিল, আরও অনেক রিসোর্সেস ছিল, ভিডিওটা বড় হয়ে যাবে আর আপনার এগুলো সহ্য করতে পারবেন না, বুঝছেন। আপনার এগুলো সহ্য করতে পারবেন না। আমরা বাঙালি জাতি হিসেবে এরকম না, বুঝছেন। কারো এভাবে অপমান টপমান করাটা আমরা পছন্দ করি না, শুধু হালকার উপরে একটা ঝাপটা দিয়েছিলাম। তো আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন, উনি হলো ওই লেভেলের একজন লোক, বুঝছেন। এইসব মোদি ফদির বেলটেল নাই, উনার উঠা বসা হলো গডফাদারদের সাথে। মোদি সাহেবের যে মিটিং হলো, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনি খেয়াল করে দেখেন, মোদি সাহেবের সামনে বসে মোদি সাহেবের কাছে কোনো কিছু চাওয়া বা ভারতের কাছে চাওয়া, এটা কিন্তু বাংলাদেশে যে এর আগে যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা যারাই ছিলেন বা এই যে যারা নাকি ওই যে সেক্রেটারি লেভেলে ছিলেন, তারা কিন্তু ভুলেও সাহস করে এই কথাগুলো যে বলবে, নিজের ডিমান্ডের কথা যে বলবে, এই সাহসটা হইতো না ভারতের সামনে বসে, বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামনে বসে এই ধরনের কথাবার্তা বলার। কিন্তু দেখেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু নজির স্থাপন করলেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস হলো নজির স্থাপন করলেন। আগের প্রাইম মিনিস্টার বলেন, প্রধানমন্ত্রী বলেন, তারপরে সেক্রেটারি বলেন, এরা করতে পারতেন এই কারণ তাদের ক্ষমতা দরকার ছিল এবং তারা মনে করতো যে ভারতের ব্যাকআপ ছাড়া ক্ষমতা তারা সম্ভব না। তো যার ফলে সারাদিন বসে বসে ভারতের এবং মোদির পার্টিপো। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বয়স চলতেছে 85 বছর, না তার ক্ষমতার লোভ আছে, না তার পয়সার লোভ আছে,
আছে, না তার সম্মানের লোভ আছে, আল্লাহ তাআলা সব তাকে দিয়েছে। তো যার ফলে সে কী করছে, যখন মোদি সাহেবের সাথে মিটিংয়ে বসে প্রথমে বলছে হাসিনাকে ফেরত দাও, প্রথমেই বলছে হাসিনাকে ফেরত দাও। এখন একটা জিনিস খেয়াল থাকেন, হাসিনাকে ফেরত দেওয়া এখন আপাকে দেশেই না, আপার সাথে কি করব না করবে সেটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। তবে আপনি নিশ্চিত থাকেন আপা জেল জরিমানা ফাঁসি আপার কিছু হইবে না, হয়তো তার বিরুদ্ধে একটা ট্রায়াল হলে হতে পারে। এছাড়া তো আমি তো বুঝি না আপা নিজেও দেশে কেন আসে না, আপের মেরে আলেবে খায়া হলো ছেড়ে আলেবে, এই অবস্থা বাংলাদেশের নাই বুঝছেন। এখনও যদি আওয়ামী লীগ যে দলটা আছে কালকে সকালে যদি একটা ওই গুলিস্তানের মোড়ে এসে যদি একটা হুঙ্কার দেয়, ওই বাংলাদেশ বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার বুঝছেন, মুইতা দেবা বুঝছেন, আওয়ামী লীগ যদি কালকে সকাল গুলিস্তানের মোড়ে এসে একটা হুঙ্কার দেয়, শাহবাগ চক্কর এসে জোরে একটা চিৎকার দেয়, যে কজন আওয়ামী লীগ এখনো জীবিত আছে বাংলাদেশে, তারপরে বর্তমানের অন্তর্বর্তী বা ইন্টারিম গভর্নমেন্টে যারা চালায় বুঝছেন, এরা মুইতে দেবো প্যান্টের ভিতরে। তো এটা আরো ভিন্ন প্রসঙ্গ, সাইড লাইনে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো এখন এই আপার আসার প্রসঙ্গে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব স্পষ্ট বলে দিয়েছেন আপাকে দিয়ে দাও। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে আপা বলে কিনা তা তো আমি জানি না, মনে ম্যাডাম বলে, তো বলছে ম্যাডামকে দিয়ে দাও। তো এখন এটার ব্যাপারে সরাসরি কোনো উত্তর দেয়নি মোদি সাহেব বলছে ডিপ্লোম্যাটিক ভাষা বলছে যে দেখি ভাইবে চিন্তা দেখি কেমনি কী করা যায়। দ্বিতীয় প্রশ্ন করছিল পানির ব্যাপারটা কী হবে। এখন যে এই যে নদীগুলো রয়েছে, নদীর সাথে এবং পানির সাথে কিন্তু অনেকগুলো ট্রিটি রয়েছে ভারতের সাথে বাংলাদেশের, এবং এই ট্রিটিগুলো মনে 10 বছর 15 বছর পর পর এক্সপায়ার্ড হয়ে যায়। তো এখন এর বেশিরভাগ যে চুক্তিপত্র বা ট্রিটিগুলো রয়েছে নদী বন্টন পানির ইস্যু টিস্যু নিয়ে, এগুলো অলরেডি ম্যাক্সিমাম যে ট্রিটিসগুলো রয়েছে এগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে। তো এখন নতুন করে তো এগুলো রিনিউ করতে হবে। তো এখন রিনিউর ব্যাপারে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে তোমরা যখন রিনিউ করবা তো আমাদের ব্যাপারটা একটুখানি দেখো। এখন কিন্তু আগের সরকার নাই যে তোমার বসে বসে পা টিপবে এবং ক্ষমতা থাকার জন্য তুমি যা বলবা সেটাই তারা মেনে নেবে। এখন হলো আমি ক্ষমতায় আছি, তো যা করবা সাফ করো, টেবিলে বসো, ভালো মন্দ দেখো, তুমি কিছু না আমাকে দাও, গিভ অ্যান্ড টেক, তুমিও নাও আমাকে কিছু দাও। তো এটা স্পষ্টভাবে মোদি সাহেবকে বলে দিচ্ছে। তো মোদি সাহেব কথার টোন শুনে তো বুঝে গেছে এই পাবলিক সেই পাবলিক না যে পাবলিকদের দিয়ে কিছু খাওয়া নেবে এবং ভারতের যে কোনো স্বার্থ উদ্ধার করে নিয়ে যাবে, এটা সম্ভব না এই পাবলিকদের দ্বারা। এখন তৃতীয় যে জিনিসটা হচ্ছে বর্ডার কিলিং। আমাদের যে সেনাবাহিনীর লোকের আছে যারা কিন্তু বর্ডার পাহারা দেয় বুঝছেন, তা আমরা কিন্তু ভারতীয় অনুপ্রবেশ হয় না তা কিন্তু না, ভারতীয় বিভিন্ন চোরা কারবারে কিন্তু বাংলাদেশে নানা কারণে অনুপ্রবেশ করে, কিন্তু আমাদের গুলি করে মারার ঘটনা খুবই কম করি না বললেই চলে। কিন্তু ওদিকে ভারত খুবই অ্যাগ্রেসিভ এবং বাংলাদেশের নিরীহ মানুষকে কারণে অকারণে এই ধরনের ঘটনা ঘটে থাকে বর্ডারে। তো এটি বলছে যে বর্ডারে যে টেনশন রয়েছে, তোমরা বর্ডার টেনশনটাকে ঠিক করো, তোমরা দুইটা পাশাপাশি দেশ, দুইটা বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র, এই দেশের নাগরিক আরেক দেশের নাগরিকের বন্ধু, বাংলাদেশ ভারতের যদি বন্ধু হিসেবে তোমরা মনেই করো, তো এক দেশের মানুষ আরেক দেশের মানুষ অপরাধ করতে পারে, ছোটোখাটো বিচার আচার হতে পারে, গুলি করে মারার কোনো প্রয়োজন নাই বুঝছো। তোমরা এগুলো ঠিকঠাক করো, ভালো হয়ে যাও বুঝছো, এগুলো ঠিকঠাক করো, ভালো হয়ে যাও, তোমাদেরকে সম্মান করি, সম্মানের জায়গাটা রাখো। আর যদি সম্মানের জায়গাটা না রাখো তাহলে আমরা যেটা করুম সেটা কিন্তু তোমরা আবার নিতে পারবে না। এটাই স্পষ্টভাবে মোদি সাহেবকে আমাদের ইউনূস সাহেব বলে দিচ্ছে। তো এখন এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এবং আজকের ভিডিও এটাই ছিল মেইন পয়েন্ট। দুইটা মেইন পয়েন্ট ছিল, একটা ছিল যে মোদির সাথে যে নরেন্দ্র মোদির সাথে ইউনূস সাহেবের যে ছবি নিয়ে যে ট্রল করতেছে ভারতীয় মিডিয়াগুলো, সেটার পাল্টা জবাব দেওয়া যে আমাদের ইউনূস সাহেব চলে এলো গডফাদারদের সাথে বুঝছেন, বড় বড় ফাদারদের ফাদার বুঝছেন, এদের সাথে চলে, বিশ্ব মোড়লদের সাথে চলে, মোদি ফদির বেল আমাদের ইউনূসের কাছে নাই। এই গেল এটা। দ্বিতীয় কথা হলো যে ভারতের ন্যায্য অধিকার, বাংলাদেশের ন্যায্য অধিকারের কথা, যে ভারতের একজন প্রধানমন্ত্রীর সামনে বসে ওখানে তার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর ছিলেন সেখানে বুঝছেন, তো এখানে সামনে বৈশা যে বাংলাদেশের ডিমান্ডের কথাটা এরকম জোর গলায় উনি বলতে পারছেন যে ম্যাডামকে ফেরত দাও, আছে সেগুলো ঠিকঠাক করে, এগুলো আগে যা কিছু করছো ওগুলো ভুলে যাও, গিভ অ্যান্ড টেক করো বুঝছো। আর বর্ডার যে টেনশন হইতেছে এটাকে থামাও, নাহলে আমরা যদি আবার পাল্টা অ্যাকশন নেই তোমরা কিন্তু নিতে পারবে না বুঝছো, তোমরা কিন্তু নিতে পারবে না, তখন কিন্তু আবার কাইন্দ না, হ্যাঁ আমাকে একজন মারছে আমরা কিন্তু দুইজন এরা বানাইছি বুঝছো। তো এরকম যদি হয় পরে যদি আবার কান্নাকাটি করো না, তো এইসব সাফ বলে দিছে। তো এখন বুঝতে পারছেন এটা বিমস্টেকের মিটিং হলো, ওই সাউথ এশিয়ার যে 7টা দেশ আছে এই দেশের ভালো মন্দ নিয়ে বিভিন্ন আলোচনা হয়, সেটা হলো আরেক কাহিনী। আর এখন মোদির সাথে বাংলাদেশে যে অসংখ্য ইস্যু রয়েছে, বাংলাদেশের সাথে ভারতের যে অসংখ্য ইস্যু রয়েছে, সেটা হলো টোটাল হলো আপনার আলাদা চ্যাপ্টার বুঝছে। এটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে দিই যে যাই বলে না কেন, ভারতীয় মিডিয়া যাই প্রচারটা করুক না কেন, আমার কাছে মনে হচ্ছে একটা বাংলাদেশের বিজয়, আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশের বিজয় বুঝছেন। কারণ বাংলাদেশের একজন সরকার প্রধান তার দাবির কথাগুলো এত বছর যারা কিনা ভারতের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস রাখতো না, তো বাংলাদেশের বর্তমান যে সরকার প্রধান রয়েছে সে তার দাবির কথাগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার, আমার কাছে খুব ভালো লাগছে। না আপনাদের কাছে কার কেমন লাগছে তা আমি জানি না, কিন্তু এটুকুতে আমি সন্তুষ্ট বুঝছেন, এটুকুই আমি সন্তুষ্ট যে কিনা তার দাবির কথাটা জোর গলায় এরকম সামনাসামনি বসে বলতে পারছে বুঝছেন, ম্যাডামকে ফেরত দাও,
পানি চুক্তি ঠিকঠাক করো, বর্ডার টেনশন বন্ধ করো, কোনো কথা নাই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।